গাভীতে বা গরুতে আল্লাহ যারে দেয় তারে ঘাড়ে ধরেই দেয়, আর যার কাছ থেকে নেয় তার কাছ থেকে ছিনিয়েই নেয়। এই বিষয়টা হচ্ছে একদমই সত্য। যেমন আমার এখানে এই পরিবেশ আল্লাহ আমাকে গরু দিবে, এটা একটা নজরবিহীন ঘটনা, এটা বললেই চলে। কারণ আমার এখানে অত ভালো খামার নাই, অত ডেকোরেশন করা নাই, ওরকম কিছুই নাই। নর্মাল একটা পরিবেশে যেভাবে আমরা জীবনযাপন করি আমার গরুও সেভাবে। এখানে 20-এর নিচে ওইভাবে কোনো গরু নাই। আর সর্বোচ্চ একটা গাভী আছে, এখন বর্তমানে 32-33 মতো পায় আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলার দেলোয়া গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই নারী উদ্যোক্তা ইতিয়াপুর গাভীর খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে রয়েছে ভাইরাল নারী উদ্যোক্তা ইতিয়াপু, যিনি কিন্তু বিগত কয়েক বছরে বড় বড় গরু লালন পালন করে চমক দেখিয়েছেন। যে গরুগুলো কিন্তু ওনার ফার্মেরই বাচ্চা ছিল, যেগুলো উনি পালন করে বেশ চমক দেখিয়েছিলেন। তো আজকে ওনার সেই গাভীর খামারের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে কিন্তু ইতিয়াপু প্রায় ছোট বড় 56টি গাভী লালন পালন করতেছেন, এবং যেখানে 20 লিটার থেকে শুরু করে 30-32 লিটার দুধের গাভী রয়েছে। আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে ইতিয়াপু এই গাভীগুলো কীভাবে লালন পালন করতেছেন, এবং এই গাভী লালন পালন করে কিন্তু ইতিয়াপু বেশ সফল। উনি কিন্তু 2024 সালে উনি কিন্তু সারা বাংলাদেশে তৃতীয় হয়েছেন নারী উদ্যোক্তাদের মধ্যে, এবং পুরস্কারও পেয়েছেন, জাতীয় পুরস্কার। তো আসলে ইতিয়াপু গাভী লালন পালন কীভাবে করছেন, এগুলো বিভিন্ন রোগবালার জন্য কী কী ভ্যাকসিন করছেন, খাবার দাবার কীভাবে দিচ্ছেন, এবং প্রতি বছর ওনার এখান থেকে কীরকম টাকা আয় হচ্ছে, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ইতিয়াপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিয়াপু, আপনাকে সবাই চিনে যে আপনি প্রতিনিধি বড় বড় গরু লালন পালন করে থাকেন এবং সেগুলো বিক্রি করে থাকেন। বাট এর অন্তরালে কিন্তু আপনার সুবিশাল একটি ডেইরি ফার্ম রয়েছে, যেটা অনেকেই হয়তো জানে না। তো আজকে আপনার এই ডেইরি ফার্ম নিয়ে একটু কথা বলবো। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আপু আপনার কাছ থেকে জানতে চাই আপনার এই ডেইরি ফার্মের শুরুটা কিভাবে হয়েছিল? এই যাত্রা তো অনেক বছর আগেই, কিন্তু সবসময় দেখা যায় যে ষাঁড় গরু নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় একটু বেশি আনাগোনা হয়, এই জন্য গাভীর খামারটা ওইভাবে চোখে পড়ে না আর কি। আস্তে আস্তে হচ্ছে দেখে এইরকম আর কি। আচ্ছা, বাট আপনার ফার্মে কিন্তু অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ছোট বড় মিলে কতগুলো গাভী রয়েছে? একদম বাচ্চা, প্রেগনেন্ট, ছোট বড় সব মিলাই হচ্ছে 53টা। ছোট বড় মিলে 53টি গাভী? জি। আচ্ছা, দুধের গাভী আছে কতগুলো? 16টা রানিং আছে। 16টা? আর বাকিগুলো প্রেগনেন্ট। আচ্ছা, কি কি জাতের গাভী আছে আপনার ফার্মে? আমি হলিস্টিয়ান ফ্রিজিয়ানই পালি। সব ফ্রিজিয়ান? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, আমরা তো বাংলাদেশে দেখি যে বিভিন্ন গাভী রয়েছে, জার্সি গাভী বা ফ্রিজিয়ান গাভী, আর অনেক গাভী রয়েছে। তো আপনি শুধু ফ্রিজিয়ান গাভী পালন করেন, এর কারণ কি? আসলে ফ্রিজিয়ানে একটু প্রোডাকশনটা ভালো, দুধের প্রোডাকশনটা ভালো, এই জন্য দেখা যায় ফ্রিজিয়ান তো দেখা যায় আমি যেটা আমার অভিজ্ঞতায় বলতেছি যে বাচ্চাটা আসলে বাচ্চাটা খুবই মানসম্মত হয়, ষাঁড় বাচ্চা আসলে গ্রোথ ভালো হয়। যদিও আমার খামার থেকে 2022-এ বিক্রি করছি গাভী, সেটাও ফ্রিজিয়ান ছিল, এবং ফ্রিজিয়ানে আমি ভালো দুধ পাচ্ছি। একটা বকনা যদি আমি বিক্রি করতে যাই, দেখা যায় যে ন্যূনতম একটা বয়সের মধ্যে সেটা 70-80-90 হাজার টাকা অনায়াসে পাই। তো সব কিছু মিলে আমার কাছে এটা ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ফ্রিজিয়ান গাভী পালন করাটা লাভজনক? আসলে অনেকের তো দেখা যায় ফ্রিজিয়ান তো 100% যে সিমেন্টগুলো, এগুলো তো বাংলাদেশের ওয়েদার সাথে যায় না, কারণ এটা হচ্ছে বাহিরের কান্ট্রিতে থাকে, খুবই ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকে। কিন্তু আমার যে ঘটনা, যে বিষয়টা দেখা যায়, আমি সবসময় তো গরু লেগেই আছি বাড়িতে, তাই না? একটা সময় ভালো জাতের তো কিছু কিছু সমস্যা থাকে, এই জন্য অনেকেই ভয় পায় যে ফ্রিজিয়ান গরু বাংলাদেশ ওয়েদারের সাথে যায় না, গরু মারা যায়, বাচ্চা মারা যায়। এই জন্য তো অনেকেই হয়তো বা দেখা যায় এটা থেকে একটু পিছিয়ে আসে। কিন্তু আমি সবসময় গরুর কাছে থাকি, দেখি, এই জন্য ওই যে সমস্যাটা হয় এটা আমি সমাধান করে ফেলি ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার রহমত আছে, তো শুয়ে গেছে। আচ্ছা, আর আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, সেই ছোট থেকে আপনি এটার সাথে জড়িত রয়েছেন? জি, আমার বয়স যখন 11 তখন থেকেই তো এই সেক্টরে আসলে। আপনার ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী রয়েছে? এখানে 20-এর নিচে ওইভাবে কোনো গরু নাই, আর সর্বোচ্চ একটা গাভী আছে, এখন বর্তমানে 32-33 লিটার মতো পায় আর কি। আচ্ছা, তাহলে 20 থেকে 30-32 লিটারের গাভী রয়েছে? হ্যাঁ, 32 লিটার তো সব না, কিন্তু 20 লিটারের নিচে কোনো গাভী নাই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে সবই হচ্ছে হাই কোয়ালিটির গাভী লালন পালন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে শুনি যে বিভিন্ন খামারিদের কাছ থেকে যে 15 লিটার নিচে যদি বর্তমানে যে খাবারের দাম, 15 লিটারের নিচে দুধের গাভী পালন করে খামারের কখনোই লাভ করা সম্ভব না। আসলে কি তাই? এটা অবশ্যই। আচ্ছা, প্রতিদিন এখন আপনার ফার্ম থেকে কত লিটার দুধ পাচ্ছেন? ওই 280 থেকে 300 লিটারের মতো পার ডে? পার ডে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক দুধ পান আপনি তাহলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দুধগুলো কোথায় বিক্রি করতেছেন? আমাদের নিকটস্থ বাজারে। আচ্ছা, এটা তো গ্রাম এলাকা, একদম সাটুরিয়া মানিকগঞ্জের একটা প্রত্যন্ত গ্রাম এলাকা। এইখানে দুধের দামটা আসলে কেমন? এমনি খুবই কম থাকে বাজার, কিন্তু কয়েকদিন ধরে ওই যে চাঁদ উঠবে বা চাঁদ উঠছে এর জন্য, বা বিভিন্ন ওরস হচ্ছে, বিভিন্ন গ্রামে যে সিন্নি বলে, এটার জন্য দুধের বাজারটা অনেক ভালো, 70-80। সাময়িক সময়ের ভালো তো সেটা বলা যাবে না, বাট সারা বছর কিরকম গড়ে দামটা পান আপনি?
এভারেজ যেমন হয় 50 টাকা হবে এভারেজ 50 করলে। টাকা এভারেজে 50 টাকা 40 টাকাও বিক্রি করি 40 টাকা 50 টাকা এরকম। আচ্ছা ইতি আপু আপনার কাছ থেকে জানতে চাই যে 40 টাকা 50 টাকা বলতেছেন, সেই হিসাবে এখন খাবারের যে দাম, সেই প্রেক্ষিতে আপনার আসলে কতটা লাভ হয় এই ফার্ম থেকে? যখন লাভ দেখা করা কি যায় সম্ভব হচ্ছে? 50 টাকা যখন বিক্রি করি তখন আমার চাহিদা থাকে যে আমি যে দুধের যে টাকাটা, এই দুধের টাকা দিয়ে শুধু খাবারেরটা পূরণ করে ফেলবো। আচ্ছা। কারণ আমি তো বাচ্চা একটা পাচ্ছি, এখন একটা গরুর থেকে তো আর হুট করে তো আর মানে অনেক কোটিপতি হওয়া যাবে না, তাই না? এজন্য দেখা যায় যে আমার কাজ করলে ডালে ভাতে কোনোভাবে চলতে পারলে হয়, কিন্তু এখান থেকে লাভও লাগবে, তাই না? এই জন্য প্রোডাকশনটা যদি ভালো থাকে, যদি আমি 50 টাকা করে দুধ বিক্রি করতে পারি, আমার টার্গেট থাকে যে আমার যেন অন্য অন্য সাইড থেকে যেন টাকাটা না ভরা লাগে খামারে। আর আমরা নিজেরা কাজ করি, আপনি এটা তো জানেন। আব্বা মা বা লোকও ছিল, যদিও এখন নেই। তো দেখা যায় যে প্রতিদিন শুধু খাবারের চাহিদাটা পূরণ করতে পারলেই আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে প্রতি বছর বছর দেখা যায় আমার এই সিজনেও হচ্ছে আমার 14টা গাভী বাচ্চা দিচ্ছে। আচ্ছা 14টা গাভী বাচ্চা, 14টা বাচ্চা, বকনা বাচ্চা বেশি হয়েছে। আচ্ছা তো দেখা যায় যে বছর শেষে 14টা বাচ্চার থেকে মানে এভারেজে না হইলেও তো আমার 14 লাখ বের হয়ে আসবে, কারণ 10-12 মাসের একটা বাচ্চা 80-90 লাখ অটোমেটিক হয়ে যায়, যেগুলো অন্তত ভালো পার্সেন্টেজের বাচ্চা। তো এবারে 14 লাখ না হইলেও যদি 12 লাখও আসে, এভারেজ তো 12 লাখ, 14টা বাচ্চা আসবে। তো এটা যদি আসে দুধের টাকা দিয়ে যদি ওদের হয়, তো বছরে এর থেকে তো প্রফিট আর কি চাইবো, অন্যান্য সেক্টরও তো আছে। আচ্ছা, শুধু যদি আপনি খাবারটা দুধের খরচ দিয়ে মেটাতে পারেন, তাহলে বাচ্চাটা যেটা থাকতেছে সেটাও যদি আপনার টিকে, তাও বছরে 10-12 লাখ টাকা লাভ করা সম্ভব। হ্যাঁ ইনশাল্লাহ, এটা তো ওই যে কয়েকটা গাভীর থেকে, বাকি তো আবার দেখা যায় বকনা ওদেরকে খাওয়ানো লাগতেছে, ওরা তো আর বছর শেষে আবার দুধ দিবে, বাচ্চা দিবে, এটা তো পরে। দেখা যায় যে গড়ে যদি দুধের বাজারটা মোটামুটি আসে বা প্রোডাকশন ভালো থাকে, লস হবে না। গরুতে আসলে আল্লাহ ওইভাবে কারো লস করায় না, এটা আসে। আমরা তো তাহলে দেখতে পাচ্ছি যে যাদের কাছে যাই, অনেকেই বলে যে খামারে লস হচ্ছে, লাভ করা সম্ভব হচ্ছে না, গাভীর বাট নষ্ট হয়ে যায়, গাভীর বাচ্চা হয় না, বিভিন্ন সমস্যার কথা শুনে থাকি। এবং দেখা যায় কর্মচারী সমস্যা বা বিভিন্ন সমস্যা, বিভিন্ন কারণে কিন্তু খামার আসলে বন্ধ হয়ে যায়। বাট আপনি বলতেছেন যে গরুতে আসলে লসই হবে না, জিনিসটা যদি একটু। গাভীতে বা গরুতে আল্লাহ যারে দেয় তারে ঘাড়ে দইরাই দেয়, আর যার কাছ থেকে নেয় তার কাছ থেকে ছিনিয়েই নেয়। এই বিষয়টা হচ্ছে একদমই সত্য। যেমন আমার এখানে এই পরিবেশ আল্লাহ আমাকে গরু দিবে, এটা একটা মানে নজরবিহীন ঘটনা, এটা বললেই চলে। কারণ আমার এখানে অত ভালো খামার নাই, অত ডেকোরেশন করা নাই, ওরকম কিছুই নাই। নর্মাল একটা পরিবেশে যেভাবে আমরা জীবনযাপন করি, আমার গরুও সেভাবে। তো আপনি এটা ভুল বলেন নাই যে ম্যাস্টাইটিসের প্রবলেম, যে বাটের সমস্যা, তারপরে দেখা যায় একটা গরু কনসেপ্ট করে না, তারপরে বিভিন্ন মানে দানাদার খাবার। এমনও লোক আছে ভাই আমাকে যে ফোন দেয়, তারা বলে যে আপু গরুকে কয়বেলা খাওয়ানো লাগে, এটা তারা জানেই না। তো তাদের লস হবে না, একজন অন্য খামারির লস হবে, এটা তো তারা জানেই না কিভাবে দিবে, তাই না? খাবারের যে বিষয়টা নিয়ে আসছেন যে খাবার কয় বেলা দিবে, অনেকে জানেই না। আপনার খাবার দাবার সম্পর্কে জানতে চাই, আপনি কি খাবার দাবার দিচ্ছেন এবং কখন কখন দিচ্ছেন খাবারগুলো? আমি হচ্ছে 2 টাইম খাবার দিই, এটা হচ্ছে ফুললি 2 টাইম দেওয়ার চেষ্টা করি। সেখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং হচ্ছে আমি নিজে বানানো সাইলেজ, কারণ আমি কিনে দিয়ে পোষাইতে পারবো না। আর কিনে দেওয়ার মাঝে দেখা যায় যে অনেকে তুই যে মোচাগুলা দেয় না, অনেক এই সমস্যা। এই জন্য আমি নিজে যেভাবে পারি ওইভাবে কিনে, তারপর হচ্ছে আমার মেশিন আছে, এটাতে আমি মানে তৈরি করে খাওয়াই। আচ্ছা। এটা এবং দ্বিতীয়ত আছে, আপনারা জানেন যে আমার ওষুধের ফার্মেসি আছে। একটা গরুর ধরেন প্রথমে উলান একটু ফুলছে, আর ম্যাস্টাইটিস যদি একবার হয়ে যায় দেখবেন মানে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে। প্রথমে দেখবেন উলান ফুলে গেছে, লাল হয়ে গেছে, পরে দেখবেন উলানে ছাকড়া আসতেছে, পরে দেখবেন পানি, পরে ব্লাড, পরে বাট নষ্ট। তো আপনি একটা মানুষকে যখন একটা সমস্যা হয়েছে, আপনার থেকে নিকটস্থ যে পরামর্শগুলো আপনি নেবেন অনেক দূরে, আপনি যাইতে যাইতে তাদের আসতে আসতে, তারা তো একটা কাজ না, তাদের তো ফিল্ডে বহু কাজ। এরকম করতে করতে আপনার মতো খামারে অনেকগুলো আছে বা আমার মতো খামারে অনেক আছে। এটা পোষাইতে পোষাইতে একটা সময় দেখা যাবে কী হয়ে যাবে, গাভী আমার বাট নষ্ট হয়ে যাবে। আর আমি যদি নিজে কিছু জানি, সেটা হোক প্রাকৃতিক, ওইটা হোক কোনো চিকিৎসা, সব কিছু আমি নিজেই মানে যখনই দেখি একটু সমস্যা, না এটা তো টান দিয়ে যখন দেখি না এটা তো অন্য রূপে নিবে, তো তখনই আমি পাউডারগুলো দেওয়ার চেষ্টা করি। ইনজেকশন আইটেম লাগলে সেটা অবস্থা বুঝে ওই পরিমাণে যাই। এই জন্য কিন্তু আমার এখানে কিন্তু আল্লাহর রহমতে সমস্যাটা কম। আচ্ছা, এই জন্য অভিজ্ঞতার একটা 2 বেলা দিচ্ছেন, তাহলে কখন কখন দিচ্ছেন খাবারটা? এটা এর আগে যখন গরমের সিজন ছিল, তখন দেখা যায় যে দুধ দহন করার আগে ওই খামারটা যখন পরিষ্কার করতাম, সকাল 7:30 বাজতো, তখন এই সাথে সাথে আমি দানাদারটা দিয়ে দিতাম। দানাদার দিয়ে ওই যে খড় দিয়ে দিতাম বা কাঁচা ঘাস দিয়ে দিতাম। তারপরে আবার দুধ দহন করে ওরা একটু রেস্ট করতো, বা যদি দেখতাম যে লাগবে, গোড়ার অবস্থা দেখে বুঝতাম যদি লাগবে তাইলে দিতাম, আর নাইলে ওরা ওদের মতো শুয়ে পড়তো। তো এইভাবে বিকেল 3:30 পর্যন্ত ওরা রেস্ট করতো। রেস্ট করার পরে আবার 3:30 থেকে শুরু করে আবার। একটু দানাদারের সম্পর্কে জানতে চাই। 20 লিটারের একটা দুধের গাভীকে আপনি কত কেজি দানাদার দেন? এটা কি কোনো পরিমাপ করে দেন, না ইচ্ছা অনুযায়ী দিচ্ছেন আপনি? না, ইচ্ছা অনুযায়ী না। দেখা যায় যে আমার একটা গাভী যেটা 20-25 লিটার করে দুধ দিচ্ছে, তাহলে তো তার বডিটাও বড়, তো ওই অনুপাতে দেখা যায় যে মানে 7 কেজির মতো পড়ে।
দুই টাইমে 7 কেজির মতো পড়ে। আর কাঁচা ঘাসটা আমি একটু পর্যাপ্তই দেওয়ার চেষ্টা করি। দেওয়ার চেষ্টা করেন। কত বিঘা জমিতে আপনি ঘাস চাষ করেছেন? এই আমার সব কেনা ভাই, ঘাসগুলোও কেনা আমার। ও, ঘাসও কিনে খাওয়ান? তাহলে সাইলেজ যে করেন আপনি যে ভুট্টাটা, সেটাও কি কিনে? জমিটা ওই যে পুরো ধরেন যে কাল পরশুদিন কিনে আসছি 46 ডিসেম্বর, আমাদের তো ডিসেম্বর বলে। আচ্ছা আচ্ছা। তো 46 ডিসেম্বর কিনে আসছি, ওইটা ভ্যান করেও জানা হয়, এক ভ্যান নামাই দিবে, হয়তো এখন আসে নাই, তো আনবে, তারপর ওইটা আমি প্রক্রিয়া করি আর কি। আচ্ছা, তাহলে আপনি নিজে কোনো ঘাস চাষ করতেছেন না, সব কিনে খাওয়াচ্ছেন? না, আমাদের দিকে আসলে ঘাসের জন্য ওইভাবে পাওয়া যায় না জমি। তাহলে এখানে তো আপনার খরচটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য একটু বেশি, তারপর আমি নিজে করি, তাও মোটামুটি আর কি ইয়া হয়। এতে গাভীগুলোকে প্রতিদিন গোসল করান কয় বেলা আপনি? এখন তো দেখা যায় যে মানে শীতের সিজন, এখন শুধু যে কোমরে গোবর লেগে থাকে বা বাটে গোবর লেগে থাকে, এই জন্য কোমর পর্যন্ত পরিষ্কার করে দেই, প্রতিদিনই দেওয়া হয়। এবং যখন আবার দানাদার খাওয়াই তখন একবার দেওয়া হয়। আর গরমের যে সিজন, এটা 2-3 বার করে গোসল করানো হয়। বা আবার রাতে দেখা যায় প্রচণ্ড গরম পড়ে, কারেন্ট থাকে না, তখন এই সিস্টেম আলাদা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার ফার্মটা কিন্তু একেবারে খোলামেলা, খুব বেশি একটা ফ্যানের প্রয়োজন হয় না, অল্প কিছু ফ্যান রয়েছে ফার্মে। হ্যাঁ, এমনি ফ্যান আছে, খোলামেলাও আছে, কিন্তু গরমের মধ্যে নিচু তো গরমটা বেশি লাগে। আচ্ছা, এই যে আপনি এইভাবে খোলামেলা যেভাবে পালন করতেছেন, এতে কি গাভীর কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আল্লাহর রহমতে আমি ওইভাবে কোনো সমস্যা আমি পাই নাই। সমস্যা পান নাই? আচ্ছা। পাইলে প্রতি বছর আপনি গাভীগুলোকে কি কি রোগের জন্য ভ্যাকসিন করতেছেন? এখানে এফএমডি, তরকা, বাদলা, তারপরে হচ্ছে আপনার এই যে গলা ফুলা, তারপরে হচ্ছে এই যে জলাতঙ্ক, একটা ভ্যাকসিন, এগুলো ভ্যাকসিন করতেছেন। ইতিহাপু, আমরা আপনার ফার্মে যে সুন্দর সুন্দর গাভীগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটির গাভী। তো এখানে যে গাভীগুলো রয়েছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আপনার ফার্মে 1.5-2 কোটি টাকার উপরে গরু রয়েছে। তো এইখানে কি সম্পূর্ণ আপনার নিজেটাকেই ফার্মটা পরিচালিত হচ্ছে, না এখানে টুকিটাকি কোনো লোন করা রয়েছে? আমার এখানে কোনো লোন নাই, আর আমি ওইভাবে সরকারি কোনো হেল্প পাই নাই। কারণ হচ্ছে সরকারি যে ব্যাংকের যে যদি টাকা উঠাতে যাই, তাহলে ওইখানে কিছু একটা মর্গেজ রাখতে হয়, সেটা জমি বা রাখতে হয়। তো আমার আসলে ওইভাবে কোনো জমি নাই। আচ্ছা, কি বলেন আপনি? এইরকম একজন সারা দেশে ভাইরাল নারী উদ্যোক্তা, আপনার এরকম একটা বড় ফার্ম রয়েছে, আপনার মতো উদ্যোক্তারা যদি সরকারি সহযোগিতা না পায় বা লোন না পায়, তাহলে লোনটা আসলে পাবে কারা? যে সরকার যে লোন দিচ্ছে, এই লোনটা তাহলে আসলে কাদের জন্য? যাদের জমি আছে লোনটা তাদের জন্য, এবং যাদের সরকারি চাকরিজীবী আছে তারা হচ্ছে সাইন দিয়ে দিলেও টাকা দেয়, মানে ওটা হচ্ছে একটা জিম্মি। তো আমার হচ্ছে ওইরকম কিছু নাই, আর না হয়েও আল্লাহ যেভাবে রাখছে এইভাবে আমি শুকরিয়া আদায় করি। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ধরেন আমি টাকা নিলাম, আমি ব্যাংক থেকে টাকা নিলাম, এটা কিন্তু আমি মারা গেলেও কিন্তু আমার বাচ্চার পরিশোধ করতে হবে। আর আমার এখন যেটা আছে, হ্যাঁ, আমি যদি ধরেন অসুস্থ হয়ে গেছি, খুব সহজে এটা আমি বিক্রি করতে পারবো, হয়তো যেখানে 1 টাকা কম সেখানে 1 টাকা বেশি, মানে এরকম আছে কম বেশির মধ্যে। তো এই জন্য লোন মানে থাকার চেয়ে এটা হচ্ছে আরেকটা প্যারা আমার কাছে, যেটা মনে হয় নাই। মানে গরিবের সংসার যেভাবে অল্প 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 করে, মানে দেখা যায় সেই 9 বছরের পর থেকে আজকে 25 সাল চলে আসছে, একটু একটু করতে 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 এইগুলো হচ্ছে আমার একটা অর্জন, বা একটা সময়টাই দেখা যাবে। এই জন্য লোন না হয়েও ভালো হয়েছে, নাই তার মধ্যে না হয়েও ভালো হয়েছে। আচ্ছা, এতে আপু পরিশেষে আপনার কাছ থেকে জানতে চাই, খামার করে কেমন আছেন আসলে আপনি? আমি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার জীবনের একটা পার্ট। আমি অনেক ভালো আছি খামার করে, কারণ যদি খামারে মানে সংযুক্ত না থাকতাম, হয়তো বা দেখা যেত যে অন্য অন্য মানুষ তো আমরা, তাই না? আমাদের তো ব্রেন এক এক সময় তো এক একভাবে দৌড়া, এক এক কাজ করে। এই জন্য ওদের নিয়ে ব্যস্ততার সময় পার করতেছি। হ্যাঁ, এর মাঝে হিয়ামনিকে বড় করতেছি, ওই হিয়ামনি হচ্ছে আরেকটা স্বপ্ন আমার। তো দেখা যায় যে এর মাঝে তালমিল করে দিন যাচ্ছে, রাত হচ্ছে, সব কিছু মিলে ভালো আছে। কিছুদিন আগে দেখলাম যে আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন উপদেষ্টার কাছ থেকে, কি বিষয় আসলে এটা ছিল? এটা হচ্ছে মানে নারী উদ্যোক্তা, এবং হচ্ছে আপনারা এটা জানেন যে আমি হচ্ছে জাতীয় পুরস্কার, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি, তৃতীয় স্থান মানে অর্জন করেছি। এটা আলহামদুলিল্লাহ। গাভী পালনের জন্য পেয়েছেন? গাভী পালন অর্থনৈতিক ক্যাটাগরিতে। অর্থনৈতিক ক্যাটাগরিতে সারা বাংলাদেশে আপনি তাহলে নারী উদ্যোক্তা হিসেবে তৃতীয় হয়েছেন? জি, সারা বাংলাদেশে তৃতীয় হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক। এতে আপু এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার এই সেক্টরটা অনেক বড় হবে। হ্যাঁ, একদিন হচ্ছে আমিও গর্ব করে বলবো যে এই সেক্টরের পাশাপাশি আমি অনেক আরও কয়েকটা প্রতিষ্ঠান খুলছি, সেখান থেকে কর্মস্থানের ব্যবস্থা হয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেক হচ্ছে নারী এবং পুরুষেরা যারা বেকার আছে, হতাশ, আমার কথা এক নামে সবাই বলুক যে মানে ইতিহাপু পারলে আবার আমি পারবো না কেন? কারণ ইতিহাপুর বাবার তো অত টাকা নাই, সবার বাবার তো টাকা আছে। তো সব ইতিহাপু যদি পারে, আমরা কেন পারবো না? এটা মানুষ বলে, এটাই বলুক, এটাই আমি চাই। তার মাঝে সবাই হচ্ছে উঠে আসুক, একটা চিন্তা ভাবনা করুক যে মেয়ে মানুষ যদি করতে পারে, আমরা ছেলেরা কেন পারবো না? এটা নিয়ে উঠে আসুক। এতে আপু নতুনদের জন্য কোনো পরামর্শ থাকবে কিনা খামার নিয়ে? হ্যাঁ, অবশ্যই নতুনদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে অবশ্যই যেন যে সেক্টরে আসবে সেটা আগে ভেবেচিন্তে আসবে, এবং যদি গাভী কিনে শুরু করতে চায় অল্প দিয়ে শুরু করুক, এবং হচ্ছে গাভীটার জন্য 15 লিটারের নিচে দুধ না থাকে,
দু একটা করে পালুক, কিন্তু ভালো জাত পালুক, এবং মানে মানে যে দানাদারের যে বিষয়টা এটা বুঝে শুনে দিক, নিজে উৎপাদন করুক, 1 টাকা কমার বেশি নিজের খামার থেকেই হোক। কারণ দেখা যায় যে সব জিনিস আসলে ওইভাবে পোষানো যায় না। মানুষের বিজনেসের জন্য মানে ওই নিজে ক্ষতি দিয়ে কেউ আর মানে অন্যকে লাভ করে দিবে না, এরকম একটা বিষয়। এবং গরু যে বিভিন্ন যে ভাইরাস বা বিভিন্ন যে সমস্যাগুলো দেখা যায়, এর জন্য ভ্যাকসিনেশন আছে, এবং চিকিৎসার বিষয়টা বুঝুক বা যে ভালো জানে সেখান থেকে পরামর্শ নিক। সব মিলায় পরিপূর্ণই হচ্ছে একটা খামার। ঠিক আছে। আচ্ছা ইতি আপু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।